পানিতে ডুবে যাচ্ছে অনেক জায়গা, কাদা পানির মধ্যে দিয়েও এই যে আপনাদের এনার্জি, এই যে আপনাদের চেট, এইভাবেই কিন্তু আন্দোলন করতে হবে। আমরা দেখেছি কেন্দ্র সরকার কৃষক কালা কানুন তৈরি করেছিল। সেই কৃষক কালা কানুনের বিরুদ্ধে পাঞ্জাবের শিখ সম্প্রদায়ের ভাইরা মাত্র 3% তেনারা যে আন্দোলন করেছিলেন, সে আন্দোলন ঝড় তুফান পানি বৃষ্টি সবকে অপেক্ষা করে তেনারা যে আন্দোলন করেছিলেন, সেই আন্দোলন কিন্তু তাদেরকে ফলও দিয়েছে। কেন্দ্র সরকার তাদের কালা কানুন বাতিল করতে বাধ্য হয়েছে। তাই আমাদেরকে ওই আন্দোলন এইভাবেই চালিয়ে যেতে হবে। তো আলোচনা করার পূর্বে এমন একটা দরবারের কাছে এসেছি যে দরবার নিয়েও আমাকে একটা কথা বলতে লাগে। যিনি মুজাদ্দিদুজ্জামানের রুহানি সন্তান এবং উপযুক্ত সন্তান সুফি আব্দুল মোমেন শাহ রহমাতুল্লাহ আলাইহে, যিনার দোয়ার আশা আমি রাখি আমাদের সবার উপরে তেনার রুহানি দোয়া যেন নসিব হয় বলে আমিন। আজকে আলোচনার বিষয় আমরা যাব, তার আগে প্রথমেই একটা এই দরবারকে নিয়েই কথা বলতে চাইছি। এই দরবারেই এখানে একটা মাদ্রাসা আছে, যেটা সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর এর স্মৃতিতে হাই মাদ্রাসা রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন, তাই তো নাকি? হাই মাদ্রাসা রয়েছে। এর পাশাপাশি আপনারা জানেন আমাদের রাজ্যে দীর্ঘ 10-12 বছর ধরে রাজ্য সরকার মাদ্রাসায় শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়েছে। উদ্দেশ্য মাদ্রাসাকে ধ্বংস করে দেওয়ার, এবং মাদ্রাসার বিষয়ে তার যে অনিয়া, কয়েকদিন আগে 32টা মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছে, এবং মাদ্রাসার যে পড়ার যে সিস্টেম, যে কাঠামো, সেটাকেও ধ্বংস করে দিয়েছে। তাই আপনারা এই দরবারে যখন এসেছেন, আপনারা নিশ্চয়ই জানেন এই দরবারের হাই মাদ্রাসা, যে মাদ্রাসাও আজকে ধ্বংসের মুখে। রাজ্য সরকার আজকে পুরো পশ্চিম বাংলাতে মাদ্রাসাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। শুধু সে একা করেনি, আমরা পুরো দেশে দেখছি যেখানে কেন্দ্র সরকার রয়েছে, সে কেন্দ্র সরকারও কিন্তু মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভাঙছে, মাদ্রাসাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ঠিক সমানভাবে তাল দিয়ে রাজ্য সরকার প্ল্যান মাফিক মাদ্রাসায় 10-12 বছর ধরে শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়ে, মাদ্রাসার শিক্ষা কমিয়ে দিয়ে মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দিচ্ছে। আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন, রাজ্য সরকার বলেছে রাস্তার কুকুরকে মিড ডে মিল দেওয়া হবে, কিন্তু মাদ্রাসার ছাত্রদেরকে মিড ডে মিল দেওয়া হবে না। তাহলে আপনারা ভাবতে পারছেন রাজ্য সরকার মাদ্রাসার ছাত্র মুসলিম সন্তানদের ঘরে কতটা ঘৃণার নজরে তাকায়, যে রাস্তার পথের কুকুর সে মিড ডে মিল পাক, মাদ্রাসার মুসলমানদের ছাত্ররা বাচ্চারা তারা যেন মিড ডে মিল না পায়। মানে আমাদের বাচ্চারা রাজ্য সরকারের কাছে কুকুরের থেকেও খারাপ। তাই এই মাদ্রাসায় সামনে নির্বাচন আছে, আমি আশা রাখবো আপনারা প্রতিবেশী মানুষ, এলাকার মানুষ, এই মাদ্রাসাকে বাঁচাবার স্বার্থে, নবীর দ্বীনের প্রতিষ্ঠানকে বাঁচাবার স্বার্থে, আপনাদের বাচ্চার শিক্ষার ভবিষ্যৎকে বাঁচাবার স্বার্থে, কেন আমরা গরিব মানুষ, আমরা আমাদের বাচ্চাদের ঘরে ভালো ভালো জায়গায় পড়াতে পারছি না, তাই বাচ্চাদের ভবিষ্যৎকে বাঁচাবার স্বার্থে যারা মাদ্রাসা প্রেমিক, যারা মাদ্রাসাকে বাঁচাতে চায়, সেই রকম মানুষের পাশে আপনারা দাঁড়াবেন, এই আশা আপনাদের কাছে রাখছি। এলাকার যারা অভিভাবক আছে তিনাদের এই দায়িত্ব বহন করতে হবে। যদি দায়িত্ব বহন করতে ঠিকভাবে না পারেন, মনে রাখবেন এটা এমন একটা ইস্যু, দুনিয়ায় যেমন আমার বাচ্চার শিক্ষার লাইফ নষ্ট হবে, মাদ্রাসা নষ্ট হবে, পাশাপাশি এই মাদ্রাসাকে অবজ্ঞা যারা করে তাদের সঙ্গ যদি আমরা দিই, কিয়ামতের দিনে আল্লাহর কাছেও কিন্তু আমাদেরকে ধরা পড়তে হবে। আসেন এতটুকু কথা বলে আমি আমার দিকে ফিরে যাচ্ছি। এখন তো চতুর্দিকে মেঘলা যা উঠেছে, পানি হয়তো এসে যেতে পারে। আপনারা পানি মাথায় কে কতক্ষণ থাকতে পারবেন জানি না, তবে আরো একবার শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। এ ছেলেগুলো হলো মেহনত করে, আবার দেখছি ওপরটা কিছুটা জায়গা ছেয়েছে, তবে জনসভা প্রোগ্রামগুলো এভাবে হয় না, কিন্তু বর্ষার সময় করেছে, এর জন্য অত্যন্ত তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের প্রথম বিষয়, আমরা সবাই এখানে এসেছি
আমাদের দেশের সংবিধানকে বাঁচাতে, তাই তো নাকি? জোরে বলুন। সংবিধানকে আমাদের বাঁচাতে হবে যে কোনো হালে। কারণ এই দেশ দীর্ঘ 200 বছর ব্রিটিশদের কালো থাবাতে গোলাম ছিল। এই দেশকে ব্রিটিশদের কালো হাত থেকে, গোলামির হাত থেকে আমার দেশের মহামনীষীরা লড়াই করে, জীবন দিয়ে, রক্ত দিয়ে, সন্তান দিয়ে, পরিবার দিয়ে তারা কিন্তু এই দেশকে আজাদ করেছে। তার মধ্যে মুসলমানও আছে, হিন্দু সমাজের মানুষ আছে, আদিবাসী আছে, শিখ আছে, ভারতের বিভিন্ন ধর্মের মানুষরাই জীবন দিয়েছে। তবে উল্লেখ্য এটা যে ভারতের জন্য, দেশের জন্য যেভাবে উলামা হাজরাতরা জীবন দিয়েছে, এটা কিন্তু একটা নজিরবিহীন। আমরা যদি ইতিহাসকে জানি তাহলে প্রকৃত ইতিহাস বলছে দিল্লি থেকে নিয়ে লাহোর পর্যন্ত এই রাস্তার দু সাইডে যত গাছ ছিল, প্রতিটা গাছে আমার ভারতবর্ষকে বাঁচাবার জন্য, ব্রিটিশদের কালো হাত থেকে ভারতকে আজাদ করার জন্য উলামাদের জীবন দিয়ে এই জায়গায় তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে ব্রিটিশরা। এত জীবন দিয়েছে। আর আমরা যদি ইন্ডিয়া গেটের দিকেও তাকাই, আমরা দেখতে পাবো ইন্ডিয়া গেটে 93,000 বা 92,000 কম বেশি নাম আছে। তার মধ্যে থেকে 60% প্লাস, আরো বেশি 70% এর কাছাকাছি মুসলিম সমাজের মানুষের জীবন দেওয়া দেশের জন্য আজও নাম লিপিবদ্ধ হয়ে আছে। তাই এই দেশকে নতুন করে যদি আবার কেউ লুটতে চায়, এ দেশকে নতুন করে কেউ যদি আদানি আম্বানিদের কাছে, পুঁজিপতিদের কাছে বিক্রি করে দিতে চায়, এ দেশকে নতুন করে আবার যদি কেউ গোলামির শিকলে বাঁধতে চায়, এ দেশকে নতুন করে যদি আবার কৃতদাস দাসী প্রথা কেউ চালাতে চায়, তাহলে আমাদেরকে আবার নতুন করে জীবন দিতে হবে, রক্ত দিতে হবে। মাতৃভূমিকে বাঁচাবার জন্য আমাদেরকে আবার যুদ্ধের ময়দান, লড়াইয়ের ময়দানে নামতে হবে। এর প্রস্তুত কি আমরা নিতে রাজি আছি? হাত তুলে বলুন রাজি আছি। যারা রাস্তায় দূরে আছেন আপনারাও হাত তুলবেন যারা রাজি। যারা রাজি তারা হাত তুলবেন। রাজি? দেশকে বাঁচান, ভালোবাসা, হুব্বুল ঈমান, এই হুব্বুল ওয়াতান, দেশকে ভালোবাসা, এটা আমার ধর্মীয় একটা পাঠ। আমার ধর্ম বলছে দেশকে ভালোবাসতে। অতএব অন্য কেউ দেশকে ভালোবাসলে পুণ্য হবে কি জানি না। আমি দেশকে ভালোবাসলে দুটো ফ্যাসিলিটি, একটা দেশপ্রেমিক নাগরিকও হব, পাশাপাশি আমি ধর্মীয় কাজের জন্য নেকি পুণ্য পাবো। আজ আমরা দেখছি, এটা একটু খুলে দিচ্ছি ভাই, আজ আমরা দেখছি 2014 থেকে আজ আমরা, ভাই শুনবেন ভাই, ভাই কেউ দেখতে যদি শুনলেই হবে, এখন আর বিশৃঙ্খলা করেন না ভাই, একটু বলতে দেন। কেন কখন যে পানি হুড়মুড় করে চলে আসবে, পুরো অন্ধকার হয়ে আছে। দেখুন না এই ঝান্ডাটা সমস্যা হচ্ছে, এটাকে একটু সোজা করে দাও, এটা সোজা করে দাও, নাই খুলে অন্য জায়গায় বাঁধো না। হ্যাঁ, এগুলো বুঝতে হয় ভাই, একটু বলতে দেন, নাই অন্য লাগিয়েছে। আজ আমরা দেখতে পাচ্ছি 2014 থেকে আমার ভারতবর্ষে কেন্দ্রে একটা সরকার এসেছে। সরকারটা বিজেপি পার্টির পক্ষ থেকে, বিজেপি সরকার সবাই আমরা জানি। কিন্তু যখন কেউ সরকার বসে সে তখন কোনো দলের থাকে না, সে থাকে পুরো দেশবাসীর জন্য। কিন্তু দুর্ভাগ্য, ভারতবর্ষের আকাশে, ভারতের ইতিহাসে এই রকম সরকার আমরা এর আগে কখনো দেখিনি। ইনার মতো অপদার্থ, ইনার মতো স্বৈরাচারী, ইনার মতো দেশ বিরোধী, সংবিধান বিরোধী, রাষ্ট্রের ক্ষতিকারক আমরা এর আগে কোন সরকার দেখেছি ভাই? আওয়াজ দিয়ে বলবেন দেখেছি? দেখিনি। এনার সঙ্গে ব্যক্তিগত তো আমাদের কোনো লড়াই নাই, কিন্তু দেশের স্বার্থে এনার সঙ্গে আমাদের লড়াই চলছে না চলবে না? চলছে, চলবে। কেন ইনি দেখছি 2014 থেকে একটার পর একটা আইন তৈরি করছে, কখনো কৃষকদের বিরুদ্ধে, কখনো দেশের যে ঐতিহ্য, দেশের সম্পদ, রেলওয়ে বলুন, এয়ারপোর্ট বলুন, বরং বিভিন্ন দেশের সম্পদগুলোকে এলআইসি থেকে শুরু করে সব পাবলিকের কাছে, বড় বড় কর্পোরেট কোম্পানির হাতে বিক্রি করে দিচ্ছে। দেশের প্রপার্টি মানে দেশের 150 কোটি মানুষের অধিকার।
আর পাবলিক আদানি আম্বানির হাতে চলে যাওয়া মানে তাদের ব্যক্তিগত বাবাখালী তার সন্তানদের সম্পদ। দেশের ঐতিহ্যবাহী সম্পদগুলো কখনো লালকেল্লা থেকে শুরু করে, কখনো এয়ারপোর্ট থেকে শুরু করে, কখনো রেলওয়ে থেকে শুরু করে, কখনো এলআইসি থেকে শুরু করে, কখনো কারেন্ট থেকে শুরু করে একটার পর একটা সব পুঁজিপতিদের কাছে বিক্রি করছে, যেটা আমার দেশকে আগামী দিন এই পুঁজিপতিরা আবার সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো গোলাম বানানোর দিকে নিয়ে যাচ্ছে। দেশ যদি গোলাম হয়, এখানে কি শুধু মুসলমান বিপদে পড়বে না দেশবাসী বিপদে পড়বে? তাহলে দেশবাসীকে বোঝাবার দায়িত্ব আমাদেরকে নেওয়া দরকার আছে না নাই? তাই আপনাদের ঘরে হিন্দু ভাইদের সঙ্গে আদিবাসী এসটি এসসি ভাইদের সঙ্গে যে যার প্রতিবেশী বন্ধুত্ব বাড়ান, তাদেরকে বোঝান যে ভাই বিজেপি শুধু আমাদের দুশ্মন নয়, বিজেপি এক কথায় ভারতবর্ষের 90% গরিবের দুশ্মন। বিজেপি তথাকথিত পুঁজিপতিদের সরকার। যারা পুঁজিপতি বিজেপি তাদের। যে মুসলিম গুলো একটা দুটো পুঁজিপতি আছে, দেখুন বিজেপি সরকারের অনেক লোক সেই মুসলিম লোকগুলোকে জামাই পর্যন্ত করেছে। ভাষাটা খারাপ নেবেন না, জামাই করেছে। তাহলে এখানে মুসলিম বিদ্বেষীর ব্যাপার নয়, ব্যাপারটা হলো যে গরিব বিজেপি তার বিরুদ্ধে। আমরা গতকালকে দেখছিলাম মিডিয়াতে আসামে 218টার উপরে বাড়িতে, আসামে বিজেপি সরকার 218টার উপরে হিন্দু ভাইদের জমি, সেই জমিকে তাদের চাষযোগ্য জমিকে আজকে সেখানে বুলডোজার দিয়ে ট্র্যাক্টর দিয়ে সেগুলোকে সব চাষকে নষ্ট করে দিয়েছে। আমরা দেখছি আসামে বিজেপি সরকার আছে, সেখানে ডিটেনশন ক্যাম্পেতে 14 লক্ষ কম বেশি হিন্দু ভাইদেরকে বন্দি করে একটার পর একটা তারা মারা যাচ্ছে। তাহলে আজকে কেন্দ্র সরকার সে শুধু মুসলিম বিদ্বেষী নয়, সে হলো দেশের 90% গরিবদেরকে ক্ষতি করে দেশের পুঁজিপতিদের ঘরে পুরো দেশটা তাদের কাছে বিক্রি করে দিচ্ছে। আমরা দেখেছি এই কেন্দ্র সরকার তার আমলে উত্তরপ্রদেশে যেখানে যোগী সম্রাট রাজ চলছে, সেই যোগী রাজে মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছে, সেই মাদ্রাসাকে বন্ধ করেছে। কিন্তু ওই যোগী রাজ্যে 500 স্কুলকেও বন্ধ করে দিয়েছে। কত? 5,000 কত? 5,000 স্কুল। আচ্ছা বলুন তো, স্কুলে পড়ে কাদের সন্তানেরা? গরিব। তার মানে এসসি এসটি বা মুসলিম গরিবরাও। আর মুসলিম গরিবদের আর একটা অংশ মাদ্রাসাতেও পড়ে। মাদ্রাসা বন্ধ হয়েছে, হয়তো আমাদের এসসি ভাই এসটি ভাই তারা ভাবছে মুসলমানদের না, মাদ্রাসা শুধু বন্ধ করেনি, আপনারা খবর নেন সেখানে 5,000 স্কুলকে বন্ধ করে দিয়েছে। এসসি এসটি সম্প্রদায়ের বাচ্চারা, গরিব দলিত আদিবাসী সাঁওতাল বাগদি, তারা আজকে সেখানে পড়াশোনা করতে পাচ্ছে না। আমরা দেখছি উত্তরপ্রদেশে সেখানে যোগী রাজ বিজেপি সরকার চলছে, সেই সরকার কি করছে? দলিত আদিবাসীরা বিয়ে শাদী যখন করতে গিয়ে ঘোড়ার পিঠে যাচ্ছে, তাদের উপরে জুলুম হচ্ছে যে তোরা নিচু জাত। আমরা বলছি না তারা, কারণ আমাদের কাছে ইসলামে নিচু জাত উঁচু জাত নেই। ইসলামে মানুষ 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 মানুষ, সে অন্য ধর্মের হলো ইসলাম মানুষকে রেসপেক্ট করা, সম্মান করা, ভালোবাসা শিক্ষা দিয়েছে। আমরা দেখছি কি কেউ যদি বিয়ে করার জন্য দলিত আদিবাসী সম্প্রদায়ের ভাইরা উত্তরপ্রদেশে বড় লজ ভাড়া করেছে, তাদেরকেও পিটানো হচ্ছে। কেন? তুই নিচু জাত হয়ে এভাবে বিয়ে করবি কেন? তাই আমার বাংলার এসসি এসটি এবং দলিত আদিবাসী হিন্দু গরিবদেরকে বুঝাতে হবে যে বিজেপি আপনাদের জন্য নয়, বিজেপি যেমন আমাদেরও দুশ্মন, বিজেপি আপনাদেরও দুশ্মন। তাই আসুন আমরা সবাই মিলে ঐক্য হয়ে এমন একটা শক্তি তৈরি করি যে শক্তি এই বাংলা থেকে বিজেপিকে যেন যতগুলোকে টেনে এনেছে রাজ্য সরকার সবকটাকে যেন তাড়িয়ে বার করতে পারে, এমন একটা শক্তির দরকার আছে না নাই? দ্বিতীয় নম্বর কথা, বিজেপি সরকার কৃষক বন্ধুদের বিরুদ্ধে আইন তৈরি করলো, কালা কানুন। কৃষক বন্ধুরা কি বর্ষা, কি গরম, কি শীত, তারা পাঞ্জাবের থেকে শুরু করে হরিয়ানা থেকে শুরু করে তারা এমন করে দিল্লিমুখী হয়ে আন্দোলন করলো। সেই আন্দোলনের চাপে পড়ে কেন্দ্র সরকার এই কালা কানুনকে বাতিল করতে বাধ্য হলো। আপনারা নিশ্চয়ই জানেন 2023-এ
জল জঙ্গলের বিরুদ্ধে আদিবাসী ভাইদের সম্পদ যেটা, এমন একটা আইন তৈরি করে সেই জল জঙ্গলকে লুটে আদিবাসী ভাইদেরকে আজকে উচ্ছেদ তৈরি করছে। ঠিক তেমনই কেন্দ্র সরকার 2025-এ ওয়াকফ সংশোধনীর নামে এমন একটা ভয়ঙ্কর কালা কানুন তৈরি করেছে, যে আইনটা যদি সুপ্রিম কোর্টে মামলা চলছে ঠিকই, যদি এটা বাস্তবায়ন করতে পারে তাহলে ভারতবর্ষের বুকে মুসলমানদের টিকে থাকা সম্ভব হবে না। এই লড়াই সেদিন করতে হবে, সেদিন করার আগে এখন করো, যাতে করে আইনটা বাতিল করা যায়। তার কয়েকটা ছোট্ট নমুনা আপনাদের কাছে বলতে চাইছি। এই ভয়ঙ্কর কালা কানুন কানুন তৈরি করেছে যে মুসলমান আমরা যে অফ করি, আমার পূর্বে নিশ্চয়ই অনেকে বলেছে অকাবলিয়ে, আমি শুধু ধরিয়ে দিচ্ছি, ওই যে অফ করি অর্থাৎ আল্লাহর খুশির জন্য আল্লাহর রাস্তায় দান করা সম্পদ, একাই বলা হয় ওয়াকফে লিল্লাহ। আরেকটা ওয়াকফ হয় যেটা হচ্ছে ওয়াকফে আওলাদ। ওয়াকফে আওলাদটাও বড় বিপদে আছে, যে ওয়াকফে আওলাদ যারা তাদেরও উচিত সংগঠিত হয়ে এক হয়ে আন্দোলন করা। ওয়াকফে লিল্লাহ আর আরেকটা ওয়াকফে আওলাদ, অর্থাৎ সন্তান যাতে জায়গা জমি বিক্রি করে দিতে না পারে, এই জন্য তার পূর্বপুরুষরা একটা কমিটি আছে, সেই কমিটিকে দায়ভার দেয় এই সম্পদ থেকে সমস্ত ফ্যাসিলিটি উপকার পাবে সন্তান, কিন্তু বিক্রি করতে পারবে না, এজন্য এই অফ করা হয়। আর ওয়াকফে লিল্লাহ কি, এই সম্পদ কোনো মানুষের আর থাকে না, এই সম্পদ মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের নামে উৎসর্গ করা হয়। মানুষের মধ্যে থেকে দায়িত্বশীল মোতাল্লি বা কমিটি ওটাকে পরিচালনা করে, কিন্তু সম্পদের মালিক নিজস্ব আর দাবি করতে পারবে না। এটা সম্পূর্ণ আল্লাহর রাহে। আল্লাহর সম্পদ আমরা বুঝাবার জন্য বলি, কিন্তু কুল কায়নাতটাই তো আল্লাহর, কিন্তু এটা বুঝাবার জন্য আমরা বলি ওটা আল্লাহর হয়ে যায়, অর্থাৎ আল্লাহর রাহে দান করা হয়ে গেছে। কেন্দ্র সরকার আইন করছে, কেউ যদি অফ করতে চায় তাকে 5 বছরের প্র্যাকটিসিং মুসলমান হতে হবে। 5 বছর সে মুসলমান প্র্যাকটিস ধর্ম পালন করে, এই প্রমাণটাকে দিতে হবে। আর এই প্রমাণটা নেবে কে? মুসলিম ধর্মের কোন মাদ্রাসার শিক্ষক নয়, কোন মুফতি নয়, কোন মুহাদ্দিস হুজুর আমির শেখ নয়। এই পরীক্ষাটা দিতে হবে জেলা শাসক ডিএম এর কাছে। আচ্ছা বলুন তো ভাই, ডিএম আমার ধর্ম সম্বন্ধে সে কিছু জানে? তার কাছে আপনাকে যে প্রমাণ দিতে হবে আমি 5 বছর 5 ওয়াক্ত করে নামাজ পড়ি, বছর 1 মাস রোজা রাখি, আমি মালদার হজ করেছি, আমি শরিয়াত পূর্ণাঙ্গভাবে মেনে আসছি, ভাই এটা কি ডিএম বুঝবে কিছু? তাহলে যখনই বুঝবে না সে তখন কি বলবে? আপনার এটা সন্দেহ হচ্ছে, ওটা সন্দেহ হচ্ছে, ওটা সন্দেহ হচ্ছে। এই যে অফ করা, এই সিস্টেমটাকেই সোজা টোটাল তুলে দিবার একটা পরিকল্পনা কেন্দ্র সরকার করেছে। তাহলে বলুন, কেন্দ্র সরকার এই যে আইনটা করছে, সংবিধান এর রাইটটাকে দেয়নি, তাহলে সংবিধান বিরোধী গিয়ে আমাদের ধর্মীয় ভাবাবেগে ধর্মের উপরে কেন্দ্র সরকার হাত দেবে। আমার ধর্মীয় একটা লকে, আইনকে কেন্দ্র সরকার ব্যান করার চেষ্টা করবে, আর আমরা কি নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকবো, মেনে নিয়ে যাবে? অতএব কেন্দ্র সরকার, কত সরকার এসেছে, কত সরকার গেছে, আমরা জানিয়ে দেব। আমরা টিপু সুলতানের ইতিহাস জানাবো, আমরা হাফেজ তিতিমুরের ইতিহাস জানাবো, আমরা আশফাকুল্লাহ খানের ইতিহাস জানাবো। কেন্দ্র সরকারকে হুঁশিয়ার করে দেব, এই ওয়াকফ কালা কানুন অবিলম্বে বাতিল করতে হবে, করতে হবে, করতে হবে। ঠিক না বেঠিক? এর জন্য লড়াই আজকে শুধু শেষ নয়, এই লড়াই আগামী দিন আরো চলবে। আপনাদের বাকুন এলাকায় আগামী দিন প্রয়োজন হয় আরো 100টা মিটিং হবে। 100টা মিটিং এ আপনারা এই লড়াইয়ে কারা সামিল হতে চান হাত তুলে দেখুন। একদিনে হবে না, এই লড়াই জারি থাকবে। দ্বিতীয় নম্বর কথা, কেন্দ্র সরকার এই ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে আর কি ভয়ানক
আইন করছে, ধৈর্য আছে তো নাকি ভাই? একটু শোনেন, আইনগুলো জানেন। সেই আইনের মধ্যে একটা আইন করছে, যদি কেউ ওয়াকাফ সম্পদকে জবরদখল করে রাখে, ধরুন মসজিদের 2 বিঘে জায়গা কেউ দখল করে রেখেছে, মাদ্রাসার 2 বিঘে জায়গা, বা এতিমখানার, যেমন বোম্বাই ওই যে বড় এতিম বাড়িটা দেখেছেন আব্বা, ওই যে বড় এতিম বাড়ি দখল তো নাকি? আইন আছে কি, এতদিন আইন ছিল কি, যদি ওয়াকাফকে কেউ জবরদখল করে রাখে, সে 12 বছর হোক আর 42 বছর হোক, সরকার যদি মারদের বাচ্চা হয়, উপযুক্ত সরকার হয়, ওই বড় বাড়ি ভেঙে ওয়াকাফ কমিটির হাতে ওয়াকাফ জায়গাকে তুলে দেবে। এটা আইন এতদিন ছিল, কিন্তু কেন্দ্র সরকার তাদের ওই বন্ধুদের বাড়িগুলোকে বাঁচাবে বলে নতুন আইন করছে, কেউ যদি ওয়াকাফ জায়গাকে 12 বছর দখল করে রাখে, তাহলে ওই জায়গা তার হয়ে যাবে, আর ওয়াকাফ কমিটি পাবে না। এই আইনটা ওয়াকাফের পক্ষে না বিরুদ্ধে? তাহলে এই যে আমাদের সম্পদকে এরকম বড় বড় এতিমগুলো দখল করে রাখবে, এরকম বড় বড় সব এতিমগুলো ঝেড়ে খাবে, আর কেন্দ্র সরকারকে তারা মোটা অঙ্কের টাকা দেবে, কেন্দ্র সরকার তাদের দালালি করে দেখে সংবিধান বিরোধী আইন করবে, আর আমরা ভারতবর্ষের নাগরিক, সর্বধর্মের ধর্মপ্রেমিক এবং সমাজপ্রেমিক, মানব প্রেমিক, মনুষ্যত্ব প্রেমিক, সংবিধান প্রেমিক, ইনসাফ প্রেমিক নাগরিকগুলো আমরা নাকে তেল দিয়ে ঘুমোতে পারি না। এর বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম আরো জোর আগামী দিন হবে, ঠিক না বেঠে? আজ আমাদের কাছে বিশাল বড় চ্যালেঞ্জ হলো ওয়াকাফ কালা কানুনকে বাতিল করানো। এ আমার দেশবাসী শোনেন, যদি ওয়াকাফ কালা কানুনকে আমরা বাতিল করাতে না পারি, তাহলে আগামী দিন আবার একটা নতুন আইন আমাদের উপরে চাপানো হবে, যে আইনটা ওয়াকাফ কালা কানুনের থেকেও ভয়ঙ্কর। অলরেডি শুরু হয়ে গেছে, বিহারের ভোটের আবহাওয়া বাড়ছে, তাই তো নাকি? ওই বিহারে মিডিয়া খুলে দেখুন, নির্বাচন কমিশনার এমন কিছু সিস্টেম চালু করছে, যে সিস্টেমে বিহারে কয়েক কোটি নাগরিকের ভোটার কার্ড বাতিল হবে। শুনছেন আমি কি বলছি? অনেক বলেছিলাম আপনাদের ভোটার অধিকার কেড়ে নেওয়া হবে, বলেছি তো নাকি? আজ বিহারে দেখুন শুরু হয়েছে, এর জন্য বিহারে মামলা হচ্ছে, আন্দোলন হচ্ছে। নির্বাচন কমিশনার কিন্তু সে তার মিজাজেই রয়েছে, কেন্দ্র যেটা চাইছে সেটাই হবে। কেন্দ্র তো চাইবে যারা আমাদের সাপোর্ট নয় তাদের বিলগুলো, তাদের নামগুলোকে বাদ দাও, আর যারা আমাদের সাপোর্টার তাদের নামগুলোকে রাখো। তাহলে কয়েক কোটি যদি কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিহারে যদি ভোটারের নাম বাদ চলে যায়, তাহলে বিহারে আবার তো কেন্দ্র সরকারেরই সরকার হবে। যেমন আমার রাজ্যে নতুন করে একটা কেন্দ্র সরকারের বিজেপি সভাপতি হয়েছে, সে কি বক্তব্য দিল যে বিজেপি তো বাংলায় আসবে, মুসলমানের ভোট ছাড়াই আসবে। কেন বললো এ কথা? তারা দেখলো মাত্র 5% ভোটের ডিস্টেন্স, মাত্র 5% শাসকের সাথে, আর বিজেপির কত পার্সেন্ট? 5%। অতএব এই বাংলা ভোটের সময় যদি 1.5 কোটি মুসলমানের নামের তালিকা ভোট থেকে বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে আরামসে তো আমরা ক্ষমতায় আসবো। এই গাই জুয়ারিটাকে বন্ধ করার দরকার আছে না? না, তার জন্য আমাদেরকে সংবিধানকে সামনে নিয়ে সংবিধান বিরোধীদের বিরুদ্ধে শুধু ওয়াকাফ নয়, প্রতিটা বিষয়ে আমাদেরকে মাথায় রাখতে হবে, যেটা সংবিধানের পক্ষে হবে সেটাকে আমরা মানব,
যেটা সংবিধানের বিরুদ্ধে হবে, সেটা যদি আমার বিরুদ্ধে না হয়, কোন হিন্দুর বিরুদ্ধে হয়, আদিবাসীর বিরুদ্ধে হয়, সাঁওতালের বিরুদ্ধে হয়, বাগদির বিরুদ্ধে হয়, আমরা দেশবাসী মুসলমান সেই অসহায় এসটি এসসি আদিবাসীর পাশে দাঁড়াবো। সংবিধান বিরোধী কোন আইনকে আমার ভারতবর্ষে হতে দেব না। এই অঙ্গীকার, এই লড়াই মন মানসিকতা আমাদের তৈরি করতে হবে, তবেই আমরা আগামী দিন আবার ভারতকে বাঁচাতে পারবো। নাই ভারত আবার গোলামির দিকে চলে যাচ্ছে। ঠিক সমানভাবে আমার অমুসলিম ভাইদেরকেও দূরে কাছে মাইকের আওয়াজ বা সোশ্যাল মিডিয়ায় অমুসলিম ভাইদের কাছেও আমি আহ্বান জানাবো, আপনি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য নয়, সংবিধানকে বাঁচাবার জন্য আপনি এগিয়ে আসুন। কেন সংবিধানের ধারা 28, 29-এর মধ্যে রয়েছে, রাষ্ট্র কারো ধর্মের উপরে অধিকার হস্তক্ষেপ করবে না, সে তার ধর্মীয় অধিকার নিয়ে ধর্মীয় স্বাধীনতার ভাবে তারা জীবন যাপন করবে। কিন্তু আজকে কেন্দ্র সরকার তার উপরে হস্তক্ষেপ করেছে। এখানে আরেকটু কথা বলি, কেন্দ্র সরকার আরো একটা আইন করছে কি, যদি কেউ ওয়াকফ সম্পদকে তছনছ করে, আগে আইন ছিল, শুনছেন তো ভাই, আগে আইন ছিল যদি ওয়াকফ সম্পদকে কেউ, কোনো কমিটি ধরুন ওয়াকফ সম্পদ ঝেড়ে খাচ্ছে, বা কোন শাসক ধরুন ওয়াকফ সম্পদকে লুটে পুটে রেখেছে, আগে আইন ছিল তাহলে তাকে 2 বছর জেল দেওয়া হবে। ক বছর? কেন্দ্র সরকার সেই আইনটাকে বাদ দিয়ে বলছে কেউ যদি ওয়াকফ লুটে পুটে খায় তাকে 6 মাস জেল দেওয়া হবে। ভাই, ওয়াকফ লুটে পুটে খাওয়ার রাস্তা কেন্দ্র সরকার খুলছে না বন্ধ করছে? খুলছে। কেন? ওরা খাবে, কেন্দ্র সরকার খাবে জন্য আইন ক্লিয়ার করছে। তাহলে বলুন, আমাদেরকে খাবার মুখে সেলাই করতে হবে তো নাকি? এই সেলাই করতে গেলে 3টে রাস্তা আছে, খুব ভালো করে শুনুন, 3টে রাস্তা আছে। নাম্বার 1 হলো আইন যখন হয়ে যায় সেই আইনকে রুখার জন্য সুপ্রিম কোর্টকে আপনাকে জানাতে হবে, সেই আইনের বিরুদ্ধে মামলা করতে হবে। কিন্তু বলুন, আমরা সাধারণ মানুষ, আমরা সুপ্রিম কোর্টে যেতে পারবো? আমাদের কেসের গুরুত্ব থাকবে, কিন্তু যদি এটা এমএলএ কেস করে গুরুত্ব বাড়বে না কমবে না? যেটা এমপি কেস করে গুরুত্ব আরো বাড়বে, যদি একটা সিএম কেস করে গুরুত্ব আরো বাড়বে। কিন্তু দুঃখের বিষয়, কেন্দ্র সরকারের বিরুদ্ধে 8টা রাজ্য কেস করেছে, 8টা রাজ্যে সিএম কেস করেছে। তেলেঙ্গানার মতো, সম্ভবত তেলেঙ্গানায় তো সেই রকম যেখানে 5% মুসলমান, এরকম একটা রাজ্য কেস করেছে। কিন্তু আমার রাজ্য সরকার, যিনি বলছেন আমি সংখ্যাগুরু লঘু দরদি, মুসলিম দরদি এবং বিজেপি বিরোধী, তিনি কিন্তু কেস করেন। কেন করল না? তিনার কাছে জানার অধিকার সংখ্যালঘুদের আছে না নাই? উপরন্তু তিনি কি বলছে? ওয়াকফ কানুনের বিরুদ্ধে এই রাজ্যে কোনো আন্দোলন করা যাবে না, আন্দোলন দিল্লি গিয়ে করুন। আর যদি এই রাজ্যে কেউ আন্দোলন করে, তার সবথেকে বড় বিরোধী হব আমি। এর কারণটা কি? আমরা আন্দোলন করব কেন্দ্র সরকারের বিরুদ্ধে। আপনি করতে দেবেন না বলছেন কেন? আচ্ছা, আপনি বলছেন আমি বিজেপির বিরুদ্ধে, ওজন আপনি সুপ্রিম কোর্টে কেস করলেন না। কিন্তু আমরা কি দেখছি? তিলক তোমাকে যারা রেপ করেছে তাদেরকে বাঁচাবার জন্য কোটি কোটি টাকা আমাদের ট্যাক্সের টাকায় কেস করে তিলক তোমার আসামিদের ঘরে বাঁচাবার জন্য রাজ্য সরকার কেস চালাচ্ছে। এসব খোঁজ রাখেন আপনারা? তাহলে এবার একটা প্রশ্ন, আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করব, তো রাজ্য সরকার আমাদেরকে বাধা দিচ্ছে কেন? এটা প্রশ্ন তো নাকি? আমি খুব ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেছি, রাজ্য সরকার বাধা দিবার পিছনে একটা বড় কারণ আছে। নাম্বার 1 কারণ হচ্ছে, কেন্দ্র সরকার যে বিলটা করছে, ওই বিলের মধ্যে বলছে কেউ যদি ওয়াকফকে 12 বছর দখল করে রাখে, ওই ওয়াকফ তার হয়ে যাবে, ওয়াকফ কমিটি আর ফিরে পাবে না, তাই তো?
আমি দেখছি আমার রাজ্যে রাজ্য সরকার তার আমলা চামলারা ৭৫,০০০ বিঘে ওয়াকাফ মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকার জায়গা ৭৫,০০০ বিঘে 14 বছর ধরে দখল করে রেখেছে। তাহলে আইনটা যদি হয়ে যায় এই ৭৫,০০০ বিঘে জায়গা কি আর কখনো মুসলমানরা ফিরে পাবে? মসজিদ ফিরে পাবে? কবরস্থান খানকা ফিরে পাবে? এই জন্য রাজ্য সরকারও চাইছে কেন্দ্রের আইনটা লাগু হয়ে যাক। ও যা খাবে লাখ বিঘে, আমিও তো ৭৫,০০০ বিঘে পাবো। কথা মাথায় ঢুকছে না? হয় বিরোধী করবো না, আর বুকে ব্যথা হচ্ছে ইরান, তাহলে আমাদের তো ভাবা দরকার আছে না নাই? এখন আমি জানতে চাইছি কেন্দ্র সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে এই বাংলায় আন্দোলন চলবে না চলবে না? যদি কেউ বলে এই বাংলায় আন্দোলন করলে আমি তাদের সব থেকে বড় দুশ্মন হব, এই মঞ্চ থেকে আপনাদের ঘরে নিয়ে সাক্ষী নিতে চাইছি। কেউ যদি রাজ্যের সিএম যদি আমাদের সঙ্গে দুশ্মনী করতে চায়, আমরা মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ ওয়াকাফের স্বার্থে তার দুশ্মনীর চ্যালেঞ্জ নিতে রাজি করা আছেন? হাত তুলে দেখা। রাজি আছেন? রাজি আছেন? রাজ্য সরকারকে জানিয়ে দিই, বুদ্ধদেব বাবু বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, বলেছিল, মনে আছে? একবার বলেছিল, ক্ষমাও চেয়েছিল, বলেছিল ক্ষমাও চেয়েছিল, কিন্তু আমরা সেই জাত মুহররমের দিনে হুসাইনির জাত, আমরা হুসাইনি বলে যাচ্ছি। আমরা মুহররমের দিনে আমরা কারবালাতে আমাদের পূর্বপুরুষরা তারা বিশাল 22,000 বাহিনী দেখেনে, কার দিকে বোম বন্দুক মিলিটারি অস্ত্র দেখেনে, আমরা দেখেছি দিনের জন্য কুরবানি করতে কিভাবে হয় কারবালায়, সেটা আমরা দেখেছি। আজও যদি প্রয়োজন হয় এই ওয়াকাফকে বাঁচাতে গিয়ে, আমার রাজ্য আন্দোলন করতে গিয়ে জেল খাটতে হয় জেলে যাব, জীবন দিতে হয় জীবন দেব, এই লড়াই আমরা চালিয়ে যাব। রাজি করা আছেন? হাত তুলে বলো। ভাইরা আমার, ভাইরা আমার, বড় দুঃখের সাথে বলতে হয় আমাদেরকে রাজ্য সরকারের সাথ দেওয়া দরকার ছিল, ঠিক না বেঠিক? হ্যাঁ, আমিও বিজেপির বিরুদ্ধে, আর আইনটা করেছে তোদের ধর্মীয় অধিকারের হরণে, তোরা লাখ, আমি তোদের পিছনে আছি। যেমন পাঞ্জাব সরকার কৃষকদের সাথ দিয়েছিল, জানেন তো নাকি? পাঞ্জাব সরকারকে ধন্যবাদ জানাই, কৃষক বন্ধুদের সাথ দিয়েছিল। আর কৃষক বন্ধুরা কামিয়াবি এই জন্যই হয়েছিল, কৃষক বন্ধুদের ঘরে পাঞ্জাব সরকার বলেছিল তোদের থাকা খাওয়া আন্দোলন গাড়ি ভাড়া তেল সব পাঞ্জাব সরকার দেবে, কেউ যদি মারা যায় 2 লক্ষ 3 লক্ষ করে টাকাও দেবে। তাই পাঞ্জাবের 3% আন্দোলনের চোটে তারা কিন্তু কালা কানুন বাতিল করতে বাধ্য হলো। আর আজকে আমরা ভারতবর্ষের পশ্চিম বাংলা, আমরা এখানেই আছি 40%, 2011 ছিলাম 33%, আজও 33% নয় রে বাবা, আমাদের ঘরেও ছেলে পুলে হচ্ছে, খোঁজ খবর নাও। অতএব আমরা এখন 40% হয়ে গেছি। এই 40% যদি বাংলা থেকে আন্দোলনের মতো আন্দোলন তুলতে পারি, মনে রাখবেন ভারতবর্ষের কোহিনূর হলো বাংলা। এই বাংলায় যত মাথার ভিড় বাড়বে, এই বাংলায় যত আন্দোলন হবে, এই বাংলায় যত গ্যাদারিং হবে, এই বাংলায় যত আন্দোলন বাড়বে, মনে রাখবেন এর প্রভাবটা দিল্লিতে পড়বে। দিল্লি সরকারের গদি লড়বে কৃষক কালা কানুন বাতিল করতে, যেমন বাধ্য হয়েছে আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার খানকার বিরুদ্ধে যে কালো ষড়যন্ত্র করছে, এই কালা কানুন বাধ্য করতে, বাতিল করতে তারা বাধ্য হবে। আমরা কি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দিনের জন্য, খানকার জন্য, মানবকে কবরস্থ করার জন্য আমরা নিজেদের জান মাল দিয়ে হলো এই লড়াই চালিয়ে যাব? রাজি আছে? হাত তুলে বলুন, রাজি আছে? আমার কিন্তু আমাদের মধ্যে একটা সব থেকে ভয়ানক সমস্যা আছে, ওই সমস্যা হলো মুনাফেক প্রকল্প। কি প্রকল্প? মুনাফেক প্রকল্প। কেন আমরা দেখেছি এই বাংলায় বিশাল আন্দোলন উঠেছিল। আচ্ছা, ওয়াকাফ নিয়ে আমি আন্দোলন করছি কত বছর আনুমানিক? বলুন বলুন ভাই আপনারা,
কেন আপনারা আমার জানে এখানে সব আমার চিনা পড়েছে, একটা কেউ অচিনা নেই। আন্দোলন করছি ক বছর? কম করে 10 বছর। 10 বছর ধরে বুঝাচ্ছে অকাপ যাচ্ছে 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 যাচ্ছে। আজকে কি হলো বলেন তো? আমার বিরোধী করেছে না করেনি? গালিগালাজ করেছে না করেনি? যারা গালিগালাজ করেছে তারাই আবার হুড়মুড় করে নেমেছিল রাস্তায় অকাপকে। আমি বলেছিলাম যাক দেরি হলো, সৎ বুদ্ধি যখন এসেছে গেনার হবে। কেন আন্দোলনের যে রূপটা বাংলায় নিয়েছিল, আজকের দিন কোন দিন থাকতে এতক্ষণ মনে হয় আইন বাতিল হয়ে যেত। কথা বুঝে আসছে? কিন্তু আমার রাজ্য সরকারের এক হুমকি, কি? দিল্লি চলে যাও, আর যদি করো সব থেকে বড় দুশ্মন হব। আমাদের সেই সব ভাইয়েরা বলবো চটি চাটা একটু বন্ধ করুন। আপনারা উলামা মানুষ, আপনারা আলেম মানুষ, আপনারা পীর মানুষ, পীরজাদা মানুষ, চটি চাটা একটু বন্ধ করে। আরে অন্য সময় চটি চেটেছিলেন আলাদা কথা, এখন ইমানের লড়াই। এখন ইমান হারিয়ে কি চটি চাটতে মন যাচ্ছে? আরে বড় দুঃখ, কেউ আলোর জন্য, কেউ গাড়ির জন্য, কেউ বাড়ির জন্য, কেউ টাকার জন্য, কেউ আগে পুলিশ গাড়ি যাবে, পিছনে পুলিশ গাড়ি যাবে, এই পাহারা লিবার জন্য নিজের ধর্ম শেষ হয়ে যাচ্ছে, এদের কোনো খেয়াল নাই। যারা নিজের মসজিদের দরদ নেই, মাদ্রাসার দরদ নেই, কবরস্থানের দরদ নেই, ঈদগার দরদ নেই, এইরকম মোল্লা মলি সাহেব এরকম ধর্মগুরুকে আমাদের ঘৃণা ধিক্কার জানাবার দরকার আছে না? না, আল্লাহ রসুল তাই ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছে, আখরি জমানায় আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামারা। নবী এমনি বলে যায়নি। আপনারা সাধারণ ছেলে, আপনাদের মাকে, আপনাদের বাপকে, আপনাদের দাদু দাদিকে, নানা নানিকে পুড়াতে চাইছেন আপনারা? হ্যাঁ, তাহলে এই লড়াই বন্ধ করলে কালকেই যদি এখানে আবার ডাকা হয় এই প্যান্ডেলের নিচে, আবার সময় দিতে পারবেন? আবার সময় দিতে পারবেন? দোকান বন্ধ করে 2-3 ঘন্টার জন্য পারবেন? হাত লম্বা করে তোলেন। ধোকা দিচ্ছেন না তো? তাহলে আমার একটা ছোট্ট আবদার, আর 1 নম্বর বললাম ওয়াকফকে রুখতে গেলে সুপ্রিম কোর্ট, তাই তো নাকি? আরো 2টো পন্থা আছে, বলবো না বাধ্য। কিন্তু এর আগে আর একটা কথা আমার জানার আছে। আমি সব জায়গায় আন্দোলন করে 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 মানুষকে জানিয়ে 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 আমি চাইছি পশ্চিম বাংলার রাজধানী কলকাতায় যাব। তারপরে পুরো দেশের রাজধানী দিল্লি, দিল্লিতে পুরো অন্য জায়গায়, অন্য রাজ্যে আন্দোলন হচ্ছে বা শুধু আমার বাংলায় ঘুমোচ্ছে কেন? আমার বাংলায় অতিরিক্ত মানুষ চটি চেটে ফেলে। খারাপ লিখছেন না কেন? আমি মসজিদের স্বার্থে বলছি, আমার স্বার্থে বলতেছিনি। কবরস্থান, ঈদগাহ, খানকার স্বার্থে, মাদ্রাসার স্বার্থে বলছি। আমার কওমের কি কষ্ট হচ্ছে এবং সংবিধানকে বাঁচাবার স্বার্থে কথা বলছি। বিহারে কিছুদিন আগে পাটনাতে একটা আন্দোলন হলো, দেখেছেন? 10 লক্ষর কাছাকাছি মানুষ জড়ো হয়েছে। বিহারে তো বিজেপি শাসিত রাজ্য চলছে। ওই যে পাল্টুজি কি বিজেপিরই লোক তো নাকি? তাহলে ওদের চলছে, সেখানেও আন্দোলন হচ্ছে, শুধু আমার রাজ্যে হচ্ছে না কেন বলেন তো? ওরা হলো প্রকাশ্য দুশ্মন, ইনি হলো ঘুমটা দিয়ে ছদ্মবেশী দুশ্মন। এজন্য ইসলাম বলছে প্রকাশ্য দুশ্মনের থেকে ছদ্মবেশী বন্ধু সেজে দুশ্মনটা বড় ভয়ানক। তাহলে আন্দোলন আমাদের চলবে। দ্বিতীয় 2টো কথা বলবো, কিন্তু প্রথম যে কথাটা বলতে চাইছি, সব জায়গায় আন্দোলন করিয়ে আমার লক্ষ্য কলিকাতা বা পশ্চিম বাংলার রাজধানী কলিকাতা ব্রিগেডে একটা প্রোগ্রাম করতে চাইছি। ওয়াকফ নিয়ে, মানুষের অধিকার নিয়ে, নিজেদের গাঁটের পয়সা ব্রিগেডে কারা কারা যেতে রাজি আছেন একটু হাত তুলে দেখা। আপনাদের হাত একে অপরের পাশে একটু দেখবেন কেউ বাদ আছে কিনা। আমি কাউকে জোর করছি নাকি? না, কেউ যদি না তোলে তার কিছু দেখে রাখা যে আমাদের নয়, ঠিক তো নাকি? কেন দাদার জন্য হাত নামান, দাদার জন্য গেলেন, দিদির জন্য গেলেন, সবার জন্য গেলেন, আর আপনার মা বাপের ইজ্জত আবরু, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহর জন্য যাবেন না? এই হিসাবে অনুরোধ আপনাদের কাছে, শুনুন, আব্বাস সিদ্দিকী ডাকলে চোখ মুজে 5 লক্ষ লোক হবে, এটা হাসতে হাসতে আমি জানি, কিন্তু 5 লক্ষটা ম্যাটার নয়, ম্যাটার হলো 25 থেকে 30 লক্ষ লোক যদি হয়, এর প্রভাবটা কিন্তু দিল্লিতে পড়বে। পাশাপাশি আমার রাজ্যে যারা আমাদেরকে শুধু বারবার বলছে, ওই যে একটা ভাটপাড়ায় ভাঁড় আছে না,
ব্যারাকপুরের ওইদিকে ওই যে বলে মোল্লাদের দোকানে বিরিয়ানি খেও না, পাংচার খেও বানাও না, ওই সব ভাড়গুনা। আর পূর্ব মেদিনীপুরের একটা বেরিয়েছে না, আগে ছিল ইফতার করতো মাথায় টুপি দিয়ে, এখন আর আমাদেরকে পছন্দ করে না, ঠিক তো নাকি? ওই এইগুলো যারা আছে 25-30 লক্ষ লোকের যদি একটা গ্যাদারিং হয়, এরা কিন্তু এই গ্যাদারিং এর চোটেই কুমাই চলে যাবে। তাহলে এটা আমাদের জন্য ফায়দা হবে না ক্ষতি হবে? তাহলে আমি কি করতে চাইছি, সাথ দেওয়া দরকার আছে তো নাকি? হয়তো একটা দিন কাজ যাবে, কিছু টাকা লস হবে, গাড়ি ভাড়া করতে হবে। আর এলাকায় কিছু মুনাফেক মুসলমানকে ওই দিন একটু চিনা যাবে কারা গাদ্দার আছে। তাহলে যে বলবে অকাবলিয়ে যাওয়া যাবে না আন্দোলনে, জানতে হবে এ গাদ্দার মুসলিম সুরাতে বেঈমান, ঠিক না বেঠিক? ওটাও জানা দরকার আছে না নাই? তাহলে এক তীরে 3-4টে পাখির শিকার হয়ে যাবে। তাই এজন্য মনে রাখবেন, ব্রিগেড আমি করব সব জায়গায় ঘোষণা দেওয়ার পর, সব জায়গায় জাগিয়ে দিবার পর। আশা রাখছি আপনারা মিস করবেন না। ঝড় হোক, পানি হোক, তুফান হোক, বজ্রপাত হোক, মেঘলা হোক, ওই দিন যাই হোক, যদি বরফও পড়ে যাই হোক, আমরা কিন্তু ব্রিগেডের তারিখে ব্রিগেডে গিয়ে পৌঁছাবো, বলুন ইনশাআল্লাহ। এবং ঘন্টা 3-4 সময় নেব। কেউ লড়ালড়ি করলে হবে না, ওখানে কিন্তু প্রোগ্রামটা ডিসিপ্লিন করতে হবে। 3 নম্বর কথা, ওখানে কিন্তু শুধু মুসলমান থাকবে না, বক্তা হিসেবে অমুসলিমরাও থাকবে। এই ওখানে ধর্মীয় স্লোগানটা আমরা দেব না। কেন ধর্মীয় স্লোগান? এটা আমার কওমের লোক আছে, আমরা নারে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, জিন্দাবাদ সব চলবে। কিন্তু আমাদের সঙ্গে আদিবাসীরাও মিশতে চায়, দলিতরাও মিশতে চায়, মতুয়ারাও মিশতে চায়, শিখ ভাইরাও মিশতে চায়, খ্রিস্টানরাও মিশতে চায়। আর তুমি যদি সেখানে নারে তাকবীর, আল্লাহু আকবার দাও, বলো একটা বিশেষ ধর্মের দিকে চলে গেল তো নাকি? অতএব আমার জিনিস, আমার হৃদয়ের জিনিস আমার জায়গায় আমি দেবো, যেখানে সবাই থাকবে। আমরা তখন পরিচয় একটা, আমরা মানুষ, আমরা ভারতীয়। এই জায়গাটা আপনাদের মাথায় নিতে হবে। এই প্রশিক্ষণটাও দিয়া চলছে সব জায়গায়। এসব গুলোকে রেডি করে নিয়ে তারপরে আমরা পশ্চিম বাংলার রাজধানীতে যাব, বলুন ইনশাআল্লাহ। তো এখন আমার যে কথা, 2 নম্বর অপশন, এই ওয়াকফ কালা কানুনকে সত্যি কি আপনারা বাতিল করাতে চান? আরো একবার সাক্ষী দেন, সত্যিই চান? যদি চান তাহলে 2 নম্বর অপশন হলো কি? 2 নম্বর অবস্থান হলো কৃষক বন্ধুদের মতো আন্দোলন করতে হবে। আর এই আন্দোলনে রাজ্য সরকারকে আমাদের সাথ দিতে হবে, ঠিক না বেঠিক? প্রথমে তো ওনাকে বলতে হবে যে ওয়াকফলি আমি যে বলেছিলাম আন্দোলন করিস না, এর জন্য আমি ক্ষমা চাইছি, এটা বলা ভুল হয়েছে। 2 নম্বর, ওনাকে আমাদের সাথ দিতে হবে যে আমিও বিজেপির বিরুদ্ধে, তোরাও বিজেপির বিরুদ্ধে, আন্দোলন জোরালো কর, তেল দেবো, খাওয়া দেবো, চালা আন্দোলন। তবে মাথায় রাখবি, আমার আইন তো আমি করিনি, অতএব আমার রাজ্যের সম্পদ বা রাজ্যবাসীর যাতায়াতে অসুবিধা না হয়, অবশ্যই এটা আমাদের মান্যতা দেওয়া দরকার, ঠিক না বেটি? কিন্তু সেই আন্দোলনে ওনাকে সর্বদিক দিয়ে সহযোগিতা করতে হবে। যদি সহযোগিতা না করে, তাহলে 26-এ আমরা বলতে পারবো তো ভোটটা দিল্লি গিয়ে লাও। হাত তুলে বলুন, পারবেন তো? আল্লাহর ঘরের স্বার্থে বলতে পারবেন, মসজিদ মাদ্রাসার স্বার্থে পারবেন, পীরের স্বার্থে পারবেন, কবরস্থানের স্বার্থে পারবেন, মা বোনেদের ইজ্জত আবরু বাঁচাবার স্বার্থে পারবেন। আর আমি চ্যালেঞ্জ করছি, আপনারা ছাড়া কেউ কামিয়াবি হতে পারবে না। ও যত বিজেপি সভাপতি বলুক না কেন, মুসলিম ছাড়া আমরা আসবো, এটা অন্য রাজ্যে হয় দাদা, এটা এখানে নয়। এখানে 40% আমরা। আর 2 নম্বর, বাংলার হিন্দু, বাংলার আদিবাসী, বাংলার দলিত অন্য রাজ্যের মতো নয়। এই রাজ্যে একই উঠোনে বিয়ে হয়, মুসলমানের বিয়ে হয়, হিন্দুরও একই উঠোনে জলসা হয়, মুসলমানের হিন্দুদের পুজো হয়, মানে বাড়ি দুদিকার উঠোনটা দুজনেরই। এটা সেই রাজ্য। এই রাজ্য নেতাজি সুভাষ চন্দ্র বসু, রবীন্দ্রনাথ টেগরের রাজ্য। এই রাজ্য স্বামী কি বলে, স্বামী বিবেকানন্দের এই রাজ্য, পীর আবু বকর সিদ্দিকীর এই রাজ্য, কি বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই রাজ্যের কালচার অন্য রাজ্যের সঙ্গে বিজেপি মিলাতে পারবে না। তাই 77 বছর ধরে বিজেপি বাংলায় হুড়োমাত চেষ্টা করেছে, কিন্তু পারেনি। কিন্তু যেদিন থেকে আমার রাজ্যে রাজ্য সরকার 2011 বসলো, সেদিন থেকে তিনি আঁচলের তলাতে বিজেপিকে
আস্তে আস্তে চাষ করছে, আস্তে আস্তে চাষ করছে, আস্তে আস্তে চাষ বাড়াচ্ছে, তার নমুনা আমরা দেখতে পাচ্ছি। তাই আজকে বাংলার বুকে বলতে পারছে জিহাদি জিহাদি করে, মোল্লা মোল্লা করে মুসলমানদের ঘরে কলিকাতার মতো জায়গায় বেলগাছিয়ায় দুটো তিনটে মুসলমানকে 22-23 জন ভিড় পিটে মারছে। এই আমরা এই বাংলায় দেখছি হিজাব পরার জন্য তাকে অপমান করে স্কুল থেকে বার করে দেওয়া হচ্ছে, হিজাব পরার জন্য পরীক্ষা দিতে দিচ্ছে না। এই বাংলায় দেখছি রাজ্য সরকার বিজেপি চাষ করেছে। তাই এই বাংলায় কলিকাতার করে এমন করে অর্ধ উলঙ্গ হাফ প্যান্ট পরা একটা লোক বোরখা পরা নারীকে বলছে বোরখা পরা যাবে না। এই বাংলায় তাই দেখলাম আনিস খানকে পুলিশ মিডিয়া মারছে, এই বাংলায় তাই দেখলাম আবু সিদ্দিককে পুলিশ মিডিয়া মারছে। এই বাংলায় বিজেপি চাষ বেড়েছে। তাই আমরা দেখলাম এই বাংলাতে তামান্নার মতো শিশু বোনকে বম্বের মেরে দেওয়া হচ্ছে। এই বাংলায় বিজেপি বাড়ছে। তাই আমরা দেখতে পাচ্ছি বাংলায় বিজেপির ভয় দেখে রাজ্য সরকার মুসলমানকে খুন করেই যাচ্ছে। গত 3 দিন আগে 32টা মাদ্রাসাকে এই রাজ্য সরকার বন্ধ করে দিল। কেন? রাজ্য সরকার দেখিয়ে দিয়েছে বিজেপি বেড়ে গেছে, আমি ছাড়া মুসলমানদের উপায় নেই। কিন্তু রাজ্য সরকারকে জানিয়ে দিই, আমরা নমরুদের বিরুদ্ধে লড়াই করেছি, ফিরাউনের বিরুদ্ধে লড়াই করেছি, চিঙ্গিস খানের বিরুদ্ধে লড়াই করেছি, বুশের বিরুদ্ধে লড়াই করেছি। আর যদি প্রয়োজন হয় সংবিধান বিরোধী আইন করে যদি কেন্দ্র সরকার আমাদের সঙ্গে লড়াই করতে চায়, আমরা বুক দিতে গুলি খেতে প্রস্তুত, লড়াই থেকে পিছোতে আমরা প্রস্তুত নই। অতএব রাজ্য সরকারের এই ভয় আমরা খাই না। তোমার কিছু চটি চাটাকে তুমি বুঝাতে পারো, আমাদেরকে বুঝাতে পারবে না। অতএব তুমি যদি সত্যি বিজেপিকে রুখতে চাও, তাহলে তোমার কাছে দুটো অপশন এখান থেকে দিচ্ছি। নাম্বার 1, এই ওয়াকাবের বিষয়ে ক্ষমা চাও, আমাদের আন্দোলন হবে সাথ দাও। আর নাম্বার 2, রাজনীতিতে আমাদেরকে ভাগিদারিতে লাও। শুনছেন তো নাকি? ও যদি সত্যি মুসলমানদের দরদ চার বিজেপিকে রুখতে চায়, ভাগিদারি দেবে না? দেবে না। কিন্তু আমি বলছি না, ও দেবে না। কেন? ও বিজেপিকে আনার টেন্ডার নিয়েছে, আনার টেন্ডার নিয়েছে। তার একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছি। নাহাই 15 বছর পর হঠাৎ করে মনে পড়েছে দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর দরকার। মাথায় ঢুকছে না? ঢুকেন কেন? যত হুজুর বাড়বে, দাড়িওয়ালা টুপিওয়ালা যত পদ পাবে, তত বিজেপির জন্য বুঝাতে সুবিধা হবে। জয় দেখ মোল্লাদের হয়ে গেল রে। তাহলে বিজেপিকে ঢুকাতে কি হবে চাইছে দেখছেন। এতদিন পরে তোমার মনে পড়লো কেন? তোমার যদি সত্যি দরদ হতো তাহলে তো প্রথম থেকেই দরদ দেখাতে নাকি? না, এ বিজেপিকে আনবে। আমার কম জাতি, দেশবাসী, আদিবাসী, দলিত, সর্বধর্মের গরিব মানুষের কাছে আমার মেসেজ, বিজেপি তো আসবে, কিন্তু এখনো হাত খোলা আছে। নিজেদের শক্তিটা করে নাও। আর না হয় কোরবানির পশুর মতো হাত বাঁধা থাকবে, পা বেঁধা থাকবে, তখন যদি মলি সাহেব আসে আর কিছু করার থাকবে না। তাহলে দ্বিতীয় নম্বর কি? আন্দোলন। শেষ কথা, এই কালা কানুনকে বাতিল করাতে চান? আরো একবার হাত তুলে দেখাবে। বিরক্ত করছি আপনাদের। আপনারা জলসা করি, নলেজ সিটি দেখি, সংগঠন দেখি, কত কি সামলায়, আবার আপনাদের কাছে এর মাঝে মাঝে প্রোগ্রামও করছি। কথা বুঝে আসছে? কি সমস্যা আমার? না, আপনাদেরকে ভালোবাসি, চেষ্টা করছি বুঝাবার। 3 নম্বর অপশন, এই বিলকে রুখার আরেকটা লাইন আছে। কি লাইন? যে ক্ষমতাতে কেন্দ্র সরকারে আইন তৈরি করেছে, এই ক্ষমতাটার নাম কি? বলুন বলুন। রাজ পাওয়ার। তাহলে আমাদেরকেও লোহা দিয়ে যেমন লোহা কাটতে হয়, এই বিলকে বাতিল করানোর জন্য আমাদেরকেও রাজ পাওয়ার দখল করতে হবে। আজ থেকে এখান থেকে শপথ নিয়ে আওয়াজ তুলুন, লাল চিনি না, ব্লু চিনি না, কালো চিনি না, নীল চিনি না, সাদা চিনি না। এই ওয়াকাফ কালা কানুন বাতিল করার জন্য যারা আমাদের সঙ্গে সাথ দিয়ে পার্টনারশিপ, ভাগিদারির রাজনীতিতে শক্তিশালী হয়ে কেন্দ্রকে দখল করার জন্য আগাতে রাজি, তাদেরকে আমরা সাপোর্ট করতেও রাজি। ঠিক না বেটি? আমরা কোনো দল বুঝি না, সবাই যেই একটা প্রবাদ বাক্য আছে কি জানো, যেই লঙ্কায় যায় সে কি জানো, যাই হোক, এটা যেটা প্রবাদ বাক্য আছে, তো যেই ক্ষমতায় যায়
সেই দেখি আমাদের বিরুদ্ধে হয়ে যায়। যে বললো 10,000 মাদ্রাসা তবু ক্ষমতায় আসার আগে, সে দেখছি 32টা মাদ্রাসা বন্ধ করে দিয়েছে এবং আরো 150 মাদ্রাসা সামনে মাসে বন্ধ করবে বলছে। যেই দেখি ক্ষমতায় আসে সেই দেখি আমাদের বিরুদ্ধে চলে যায়। আজকে বড় দুঃখের সাথে তাই এই কথা আমার জাতিকে জাগাবার জন্য বলছি, আল্লাহ আমাদেরকে একটা পাওয়ার দিয়েছে, আমরা হলাম নুন। শুনতে হয়তো খুব খারাপ লাগতে পারে, কিন্তু নুন এমন একটা খতরনাক জিনিস, বেশি নিলেও বিপদ, না নিলেও বিপদ। নুন এমন একটা জিনিস, বেশি নিলেও বিপদ আর না নিলেও বিপদ। আমাদেরকে যদি কেউ লুটতে চাই তাও বিপদ, আর আমরা ছাড়া সরকারও হবে না, এটাও বিপদ। এটা যখন আল্লাহ আমাদেরকে বানিয়েছে, আমরা লাল, ব্লু, নীল, সবুজ, সাদা কোন দল কালার বুঝি না। একটাই জিনিস বুঝি, ওয়াকাবের যে আমাদের সাথ দেবে তার আমার বন্ধু, যে আমার ওয়াকাবের পক্ষে নেই তারাই আমার শত্রু। শুধু মুখে সাথ দিলে হবে না, আসো আমরা ভাগিদারিতে আসি, ভাগিদারিতে আসি। এই ভাগিদারিতে আমরা এক জায়গায় হয়ে এখন থেকে টার্গেট নেব, আমরা কেন্দ্র দখল করব পুরো দেশ জুড়ে। বাংলা থেকে শুরু হবে, আগামী দিন যেমন ওরা ক্ষমতায় এসে জোর করে কারা কানুন করেছে, আমরাও গিয়ে এই আইনকে বাতিল করব। পাশাপাশি ওই জায়গার উপরে যে যা প্রকল্প তৈরি করে রাখবে সব প্রকল্প ওয়াকাফের হয়ে যাবে। এই ঘোষণা করে দিলে আদানি আম্বানি আর জায়গা কিনবে? এই লিস না, ওখানে কোটি টাকা খরচ করবি, সব দখল হয়ে যাবে। এই আওয়াজটা তোলা দরকার আছে না নাই? আমার ছোট মতো মানুষ, ছোট মতো মানুষ, আপনারা আমার কথাই বিশ্বাস করতে পারছেন? আমি শেষ যখন মানুষকে পেয়েছি, একটা দায়িত্ব আছে ইমানি, শেষ একটা কথা বলে যাব। কেন্দ্র সরকার আমাদের দুশ্মন না বন্ধু? আর রাজ্য সরকার আমাদের দুশ্মন না বন্ধু? কেউ দুশ্মন। পার্থক্যটা কি? পার্থক্যটা কি? ও হলো প্রকাশ্য দুশ্মন, এ হলো বন্ধু সেজে দুশ্মন। আচ্ছা, ও প্রকাশ্য দুশ্মনী, এই কথাগুলো শুনবেন মন দিয়ে। হতে পারে আপনি ভুলের উপরে আছেন, চেঞ্জ হয়ে যাবে, মন দিয়ে শুনুন, ব্রেন খুলবেন। ও প্রকাশ্য দুশ্মনী করে কেন? ও প্রকাশ্য দুশ্মনী করে এই জন্যে, কিছু উগ্র মাইন্ডের হিন্দুত্ববাদী আছে যারা মুসলমানদের ঘরে সর্বসময় ঘৃণা করে, তাদের ব্রেনকে ওয়াশ করা হয়েছে, তারা আমাদেরকে মিটাতে চায়। ও দেখছে যদি আমি প্রকাশ্য দুশ্মনী করি, এই হিন্দুত্ববাদী ভোটটাকে আমি পুরো পাবো, তাহলে আমি মুসলমানদেরকে মারি, মুসলমানদেরকে কাটি, মুসলমানদের মসজিদ মাদ্রাসার প্রকাশ্য ভাঙচুর করি, তাহলে এই ভোটটা আমাকে পাবো। আর এ বন্ধু সেজে করে কেন? এ দেখছে এখানে যদি আমি প্রকাশ্য করি, তাহলে যে 40% মুসলমান আছে ওরা আমাকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে গেলে, তাহলে বিজেপিরও লস, আমারও লস, নাগপুরের লস। অতএব আমি ঘুমটা দিয়ে এখানে আস্তে আস্তে মাদ্রাসা শেষ করব। ফুরফুরা মাদ্রাসায় 14টা শিক্ষক নেই, সীতাপুরে 13-11টা নেই, কথা বুঝে আসছে? এইভাবে টোটাল 10,000 শিক্ষা প্রতিষ্ঠান খালি পদ, তাহলে 10,000 ছেলে চাকরি পেত। আস্তে 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 আস্তে, কেন? এদের সামনে মিষ্টি মুখ দেখাবো, এরা আমার সাপোর্ট করবে, আর বিজেপির ভয় দেখাবো। যখনই ভোটের সময় আসবে, আমি বাইরের রাজ্য থেকে হুমবুড়ির মা ছেলে ধরা মালি আসবো, তারা হেলিকপ্টারে করে এসে বলবে মুসলমানদের কেটে ফেলবো, গোশ খেতে দেবো না, এই করবো, বাংলাদেশে তাড়িয়ে দেবো, পাকিস্তানে তাড়িয়ে দেবো, আর সব ভয়েতে আমার কোলে উঠবে। আর আমি আস্তে আস্তে বিজেপিকে চাষ করবো বা নাগপুরকে চাষ করবো। শুনছেন? একটা দিন এমন হবে তখন এরা শক্তিশালী হয়ে যাবে, চাষ আমার বড় গাছ হয়ে যাবে, তখন অরিজিনাল গাছ শেষ। আম গাছে দেখবেন এক ধরনের গাছ জোয়া যায়, ওই গাছ আস্তে আস্তে এত বড় হয়, গাছের ফলনও শেষ হয়ে যায়, অরিজিনাল আম গাছটাই মরে যায়। দেখেছেন তো নাকি? তাহলে এ গোপন করার কারণটা কি? শুধুমাত্র আমাদেরকে বোকা বানিয়ে এর কোলে রাখার জন্য। কথা মাথায় ঢুকছে? না হয় বলুন, বিজেপি শাসিত রাজ্যে যা হয় এর রাজ্যে তা হয় না? বলুন, বিজেপি রাজ্যে মসজিদ ভাঙা হচ্ছে, এই রাজ্যে কলকাতায় মসজিদ বন্ধ হয়ে আছে। বিজেপি রাজ্যে মাদ্রাসায় ভাঙা হচ্ছে, এই রাজ্যে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। বিজেপি রাজ্যে কি হয়নি? মুসলমানদেরকে পিটিয়ে মারা হচ্ছে, এই রাজ্যে মারা হচ্ছে। বিজেপি রাজ্যে থানার মধ্যে পুলিশ দিয়ে মুসলমানকে মারা হচ্ছে। আমার রাজ্যের বারাইপুরে 2011-তে 4টে মুসলমানকে একদিনে মেরে দেওয়া হলো। এই রাজ্যে কি হয়নি বলুন? সবচেয়ে বড় কথা আপনাদেরকে বলি, যেটা বিজেপি পারেনি সেটা এই রাজ্য সরকার করেছে। কি? বিজেপি আমাদেরকে জানের রুজি রুটিতে মেরে দিচ্ছে, এই রাজ্য সরকার আমাদেরকে কাফের বানাচ্ছে।
তার সাক্ষ্য যেটা প্রমাণ বলছি, এতে কার কষ্ট লাগবে আমার দেখার দরকার নেই। আমার ধর্মে কুরবানির গোশত আমার কাছে পাক পবিত্র, হিন্দু ভাইয়ের কাছে তার ধর্ম, তার পোশাক তার কাছে পাক পবিত্র, ঠিক না বেটি? আমি আমার পবিত্র জিনিস তাকে চাপিয়ে দিতে পারি না, সে তারটা আমায় চাপিয়ে দিতে পারে না। সংবিধান বলছে শাসক কখনো কোনো ধর্মের পক্ষে যেতে পারে না, ধর্মকে প্রমোট করতে পারে না। কিন্তু আজ আমার রাজ্য সরকার কি করছে দেখলাম, দীঘাতে যেটা সর্বধর্মের মানুষের ব্যবহার জায়গা ছিল, দীঘা মুসলমানদের তীর্থভূমি ছিল না, খ্রিস্টানদের ছিল না, হিন্দু ভাইদেরও ছিল না, দীঘা ছিল বাঙালি এবং ভারতবাসী মানুষের বেড়াবার জায়গা, ঘোরার জায়গা। সেই জায়গাকে রাজ্য সরকার আমার তোমার ট্যাক্সে 300 কোটি টাকা খরচ করে হিন্দুত্ববাদী বা হিন্দু ভাইদের ধর্মস্থান তৈরি করে দিল। এর পাশাপাশি সেখানকার পোশাক রেশনের মাধ্যম দিয়ে মুসলমানদেরকেও খাবার পরিকল্পনা করলো, যাতে মুসলমানরা প্রসাদ খায়। তাই জন্য আবার শুভেন্দু অধিকারী একটু হাওয়াতে দিল কি হালাল প্রসাদ। এসব সেটিং মুসলমান তো খাবে না, অতএব হালাল বলে দেন, আপনি হালাল খেয়ে তাহলে এরা কত সেটিং দেখেছে। তাহলে বলুন, একটা নবী বংশের আওলাদ হিসাবে, আপনাদের ভাই হিসাবে, একজন আলেম হিসাবে আপনাদেরকে সজাগ করা দরকার আছে না নাই? কিন্তু কেন্দ্র রাজ্য সরকার মন্দির করেছে, এটা সরকারের কাজ নয়, ওটা হিন্দু ভাইদের কাজ। আমি মসজিদ করে দিক, ওটা রাজ্য সরকারের কাজ, ওটা আমাদের কাজ। কিন্তু তিনি যখন করেছে, এটা যতটা না দুঃখ, তার থেকে বড় দুঃখ তিনি পোশাক দিচ্ছে আমাদেরকে কাফের বানাবার জন্য। কারণ ওই পোশাকটা খেলেই ইমান চলে যাবে। তার থেকেও বড় দুঃখ হলো এই বিষয়ে আমাদের মুফতি মৌলানা আলেম ওলামারা কেউ প্রতিবাদ করছে, কোন সিলসিলার লোক করছে। এত তো জামাত ফেরকা দল মুসলমানদের মধ্যে, বাবারে, বড় বড় আমির, বড় বড় পীর, বড় বড় মুফতি, বড় বড় শাইখুল হাদিস, একটা কেউ প্রতিবাদ করছে? হে আমার জাতি, তোমরা কত অসহায় এবারে ভেবে দেখো, তোমরা কতটা একা হয়ে গেছো। এবার ভেবে দেখো যে তোমাদের ঈমান বাঁচাবার জন্য তোমাদের উলামারা তোমাদের পাশে নাই, তোমাদের মুফতিরা তোমাদের পাশে নাই। তোমাদেরকে কাফেরের হাত থেকে বাঁচাও, একেবারে ঈমান চলে কুফরি থেকে বাঁচাবার জন্য তোমাদের পাশে তোমাদের মুফতি মৌলানা কেউ কথা বলছে না। সেই জায়গায় তোমাদের ভাই আব্বাস সিদ্দিকীকে আল্লাহ বলাচ্ছে। আমি বলছি, তোমরা কি আমার উপর নারাজ হচ্ছ? তাই অনুরোধ করব, যে পাওয়ার এইরা করছে, ওই পাওয়ার আমাদের দরকার, ওই পাওয়ার আমাদের দরকার। আজকে সুফি আব্দুল মোমেন সাহেব হুজুরের মাদ্রাসাকেও বাঁচাতে হবে, তিনার স্মৃতির মাদ্রাসার কথা আমাদের মাথায় রাখতে হবে। এই বলে আজকের এই ক্ষুদ্র প্রোগ্রাম আমি শেষ করছি। কিন্তু ব্রিগেডটা মনে থাকবে তো? আরো একবার সাক্ষী দিয়ে বলুন, আরো বর্ষ, আরো বর্ষ, আরো বর্ষের সংবিধান, আরো বর্ষের সংবিধান, আরো বর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য, আরো বর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য, আরো বর্ষের সংবিধান। পশ্চিম বাংলা কেন্দ্রে ফ্যাসিবাদী সরকারের কালা কানুন মানছি না, মানব না। ওয়াকাফ বিরোধী কালা কানুন মানছি না, মানব না। সংবিধান বিরোধী কালা কানুন মানছি না, মানব না। কেন্দ্র সরকার হুঁশিয়ার, সাবধান। কেন্দ্র সরকার হুঁশিয়ার, সাবধান। রাজ্য সরকার কেন্দ্র সরকারের তুষমতি করা বন্ধ করো। ভারতবর্ষ, ভারতবর্ষের সংবিধান, ওয়াকাফ সম্পদ, ওয়াকাফ সম্পদ নাই দিবে। আপনারা আস্তে আস্তে করে যাবেন, কিন্তু আপনাদের ঘরে চাইবে বিভিন্ন ছবি। একটা মিনিট, একটা কথা মনে পড়ে গেছে, যেখানে আছেন একটু, নতুন একটা প্রকল্প চালু হয়েছে ফেসবুক ওয়েবসাইটে, ইসলাম মুসলমান নবীর বিষয়ে নোংরা কথা বলবে। আপনারা প্রশাসনের কাছে যাবেন, প্রশাসন কোনো গুরুত্ব দেবে না, কেন উপর থেকে প্রশাসনকে চাপ। আমাদের প্রশাসনের উপরে রাগ নাই, কিন্তু প্রশাসনকে চাপ দেয়। প্রশাসন বন্ধুরা কিছু করবে না, লাস্টে কি করবেন? আপনি রোড অবরোধ করবেন,
তখন ওপর থেকে বলবে তুললি আসো, আসামিটাকে ধরবে, হালকা কেস দেবে, পরের দিন জামি হয়ে যাবে। কিন্তু আপনারা যারা আন্দোলন করলেন সংবিধানের অধিকার অনুযায়ী, আপনাদের সবার নামে হাজার হাজার লোকের নামে কেস দেবে, দিয়ে আপনাদের বাড়ি বাড়ি রাত্রে পুলিশ তাড়া করবে। আপনাদের শুধু তাড়া করবে তা নয়, আপনারা পালাবেন, ওই সময় মা বোন বেউজ্জতি হবে। এরম পরিকল্পনা চলছে। সব কিছু থেকে বাঁচার একটাই উপায়, যে অস্ত্র দ্বারা ওরা আমাদেরকে কাটছে সেই অস্ত্রর ভাগিদারিতে আমাদেরকে পাওয়ার তৈরি করতে হবে, সেটা হলো রাজ পাওয়ার। মাথায় ঢুকছে তো নাকি? না হুজুরের ছেলে কেন বলছে ভাবছেন? আরে কথা বলার অধিকার ইসলাম আমাকে দিয়েছে, দেশ আমাকে দিয়েছে। তো যান, আপনারা যান, আরো একবার স্লোগান দিতে দিতে যান, ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংবিধান, সংবিধানের দুশ্মনেরা হুঁশিয়ার, ভারতবর্ষের দুশ্মনেরা হুঁশিয়ার। ওয়াকাফ কালাকানুনের বিরুদ্ধে আমরা, ওয়াকাফ কালাকানুনের বিরুদ্ধে লড়ছি, লড়ব। আপনারা যান ভাই, দেরি করবেন না। আমার আবার এই কাজ হলো, এবার অন্য কাজ আবার আছে, জলসা যেতে হবে। তারপরও আপনাদের কাছে আসছি, আপনারা একটু সময় দেবেন তো? আগামী দিন আবার হবে, এই লড়াই চলবে ততদিন যতদিন এই কালাকানুন বাতিল হচ্ছে। হ্যাঁ যান, আস্তে আস্তে যান। কারা সঞ্চালককে ঘোষণা করে আজকের এই প্রতিবাদী সভা